আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রত্যেক মুসলমান নরনারী ইলমে দ্বীন শিক্ষা ভাই ও বোনেরা, আজকে আমরা এই পর্বগুলো শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলিফ বা তা সা থেকে শুরু করব। আপনারা যারা কোরআন শেখার জন্য আগ্রহী আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনি ঘরে বসে মোবাইলে অযথা সময় নষ্ট না করে আসুন আমরা কোরআন শিক্ষা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেন যে তলাবুল ইলমি ফারিইদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় বলেন অরাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কোরআনকে সহিশুদ্ধ করে পড়ো, কেননা কোরআন সহিশুদ্ধ করে না পড়লে নামাজও সহিশুদ্ধ হয় না। এই জন্য কোরআন শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। এই জন্য আমরা আজ থেকে আলিফ বা তা সা থেকে শুরু করব। আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা আরবি শেষ করে কোরআনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ 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 আলিফটা বলে আলিফ আলিফ, কিন্তু আলিফটা উচ্চারণ করতে গেলে তিনটা হরফ আসে, যেমন কি আলিফ লাম মিম, এই তিনটা হরফ আসে একটা অক্ষর উচ্চারণ করতে গেলে। তাহলে কি আলিফ আলিফ বা বা, এই বার মতন দেখেন তিনটা হরফ একই আছে, যে তিনটা হরফ দেখতে একই লাগে। তাহলে আমরা বা চিনব কিভাবে? যে বার নিচে একটা ফোঁটা আছে, এই ফোঁটাকে বলা হয় নুক্তা। আরবিতে এই ফোঁটাকে বলা হয় কি? নুক্তা। তাহলে বা উচ্চারণ হবে কোথা থেকে? বা উচ্চারণ হবে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বাটা উচ্চারণ হবে। যেমন কি বা বা, ঠোঁট আবার চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দেওয়া যাবে না, যে কি বা বা। তারপর কি তা তা তা, এই যে তা চিনব কিভাবে? তার উপরে দুই নুক্তা আছে, তা তা। আর তা উচ্চারণ কায়দা হলো জিহ্বার আগা সামনে উপরে, জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা তা উচ্চারণ হয়। এই তাটা কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। তাহলে তা তা, একদম পাতলা, বেশি মোটা। তারপরে সা সা, এই সা আর একটা সিন আছে, সা এবং সিন এই দুইটা অনেক সময় একইভাবে উচ্চারণ হয়ে যায়। সাটা উচ্চারণ হবে কোথা থেকে? যে জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, যেমন কি সা সা। আর সার উপরে কয় নুক্তা? সার উপরে তিন নুক্তা। তাহলে আমরা বা শিখলাম, তা শিখলাম, সা। আমরা বার মতন একই হরফ তিনটা কি দেখে চিনব? এই বার নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, সার উপর তিন নুক্তা। তারপরে জিম, তারপরে কি জিম। জিমটা একটু শক্ত হবে, জিমটা কি হবে? জিমটা একটু শক্ত হবে। জিম হা হ, এই জিমটা কিন্তু এই জিমের মতন দেখতে তিনটা অক্ষর আছে, যেমন বার মতন ডিজাইন দেখতে তিনটা অক্ষর ছিল, জিমের মতনই তিনটা অক্ষর আছে। যে জিমের মাঝে যদি এক নুক্তা থাকে, অর্থাৎ ওই বাংলায় বলে ফোঁটা, আর আরবিতে বলে কি নুক্তা। যদি এক নুক্তা থাকে সেটা জিম, আর যদি ফাঁকা থাকে অর্থাৎ খালি, যদি খালি থাকে সেটা হা, আর যদি
উপরে এক ফোঁটা থাকে সেটা খ। তাহলে জিম একই রকম হরফ তিনটা, অর্থাৎ নোক্তার জন্য পার্থক্য। তাহলে জিম উচ্চারণ কোথা থেকে হবে? জিমটা উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম, জিম একটু চেপে ধরে বলতে হবে যে জিম, জিম। তারপরে হা, হা, হা আবার দুই প্রকার, একটা আছে দুই প্রকার, একটা হা লম্বা, একটা হা গোল। এই হাটা হলো লম্বা, আর এই হাটার উচ্চারণ হলো হলকের মধ্যখান হইতে, অর্থাৎ হলকের যে কণ্ঠনালী যে আছে ওইখান থেকে একটু চেপে ধরে হাটা উচ্চারণ করতে হবে। যেমন কি হা, 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 এটা কণ্ঠনালী মাঝখান থেকে কি করতে হবে? মধ্যখান হইতে উচ্চারণ করতে হবে। হা, হা। তারপরে কি হ, হ। আর খর উচ্চারণ হলো এই কণ্ঠনালীর শেষ থেকে হইতে হবে। এই কণ্ঠনালীর উচ্চারণটা হবে কণ্ঠনালীর এই খটা উচ্চারণ হবে কণ্ঠনালীর শেষ থেকে। যেমন কি হ, হ। তারপরে কি দাল, জাল। এই দাল জাল কিন্তু একই। দাল কিভাবে চিনবো? দালের উপর কোনো নুক্তা নাই, আর দালের উপর এক নুক্তা আছে। তাহলে দালের উচ্চারণ হলো যে জিহ্বার আগাম সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দালের উচ্চারণ কি? জিহ্বার আগাম সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল, দাল। তারপরে কি জাল, জাল। আর জালের উচ্চারণ হলো জিহ্বার আগা সামনের উপরে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লাল, লাল। তারপরে কি এই যে র, ঝা, র, ঝা। এই রটা দেখতে কিন্তু কাঁচামরিচ তো চেনেন, সবাই তো কাঁচামরিচ চেনেন। এই কাঁচামরিচের মতন এই রটা দেখতে মনে হয়। তাহলে রটা উচ্চারণ হবে, তাহলে আমরা রটা চিনব কিভাবে? যে রর উপর কোনো ফোঁটা নাই। আর ঝা চিনব কীভাবে? ঝার উপর এক নুক্তা আছে, ঝার উপর কি এক নুক্তা আছে। তাহলে আমরা এই দুইটা এইভাবে চিনব। তাহলে রর উচ্চারণ হলো র, র। যে জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার যে আগাটা আছে তার উল্টা পিঠ দিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। যেমন কি র, র, র। তারপরে ঝা। এই ঝাটা উচ্চারণ করার সময় বেশি, এই ঝাটা উচ্চারণ করার সময় বেশি চাপ দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? বেশি চাপ দেওয়া যাবে না। ঝা, ঝা। আর ঝার মাকড়াস হলো জিহ্বার আগা সামনে নিচের, জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া। কিসের দিকে? দুই দাঁতের আগার দিকে লাগাইয়া। যেমন কি ঝা, ঝা। তারপরে সিন, শিন। সিন কিভাবে চিনব? সিনের উপরে কোনো নুক্তা নাই। আর শিন কিভাবে চিনব? শিনের উপর তিনটা নুক্তা আছে, সিন এবং শিন। তাহলে সিন, সিন। এই সিনটা বলার সময় একটু শব্দ করতে হবে, যেমন সিন। তাহলে সিনের মাখরাজ কি? যে জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া। ঝাটা যেভাবে উচ্চারণ হয়েছে ওইটা ঝাটা উচ্চারণ হবে একদম পাতলাভাবে। ঝাটা কি উচ্চারণ হবে একদম পাতলাভাবে। সিনের মাখরাজ জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগা দিকে লাগাইয়া সিন, সিন। তারপর শিন, শিন, শিন। শিন কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মধ্যকান, জিহ্বাটা আছে জিহ্বার মধ্যকান থেকে তার বরাবর উপরে একদম তালুর সঙ্গে লাগাইতে হবে। যেমন কি শিন,
শিন, এই শিনটা বলার সময় একটু শাসা শব্দ করতে হবে, উচ্চারণ করার আগেই একটু শাসা শব্দ করতে হবে। যেমন কি শিন, শিন। তারপর সদ, দত। অনেকে এই সদ দতকে বলে সোয়াদ, দোয়াত, এটা বলা যাবে না। এর উচ্চারণ হলো সদ, দদ। তাহলে সদ এর উচ্চারণ কোথা থেকে হবে? যে জিহ্বার আগাম সামনে নিচের, জিহ্বার আগাম সামনে নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া। যেমন কি সদ, সদ। তারপর দত। তাহলে দত কোথা থেকে উচ্চারণ হবে? যে জিহ্বার গোড়া, দত কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়া কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তাহলে দদ, দদের মাখরাজ কি? জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দদ, দদ। তারপরে কি ত, ত ল। অনেকে বলে এই সদ সোয়াদ দোয়াতের মতন তোয়া জোয়া বলে, তোয়া জোয়া বলা যাবে না। কি বলা যাবে না? তোয়া জোয়া বলা যাবে না, বলতে হবে ত, ত। তর মাখরাজ যে জিহ্বার আগাম সামনের উপরের, যে কি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ত। তারপরে কি ল, জর উচ্চারণ হলো কি? জিহ্বার আগাম সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, এটা জ হবে ল, ল। তারপরে কি আইন, অইন, আইন, অইন। আইনটা উচ্চারণ করতে হবে একদম স্বাভাবিক। যে আমাদের মাঝখানে যে কণ্ঠনালী আছে, হলকের যে কণ্ঠনালী, ওই মাঝখান থেকে একটু চাপ দিয়ে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। যেমন কি আইন, আইন। একদম স্বাভাবিকভাবে আইন এরম বলা যাবে না, একদম স্বাভাবিক আইন। আইনের মাখরাজ কি? কণ্ঠনালীর মধ্যকান হইতে হবে, যে হলকের মধ্যকান হইতে আইন। তারপরে কি অইন, অইন। আর গয়ন কোথা থেকে উচ্চারণ হবে? যে কণ্ঠনালী শেষ থেকে, একদম কি কণ্ঠনালী শেষ থেকে গয়ন উচ্চারণ করা হবে। যেমন কি অইন। তারপর ফা, ফা, ফা। অনেকে ফাটা উচ্চারণ করে ফা, ফা, কিন্তু ফাটা এরকম উচ্চারণ হবে না। ফাটা উচ্চারণ হবে যে নিচের ঠোঁটের পেট, নিচে যে ঠোঁট আছে, এই ঠোঁটের পেট সামনে উপরের, যে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, 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 ফা এরম বলা যাবে না, ফা। তারপরে, তারপরে কি কফ। এই কফটা একটু মোটা হবে, কফ। আর কফ কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর, একদম তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ, কফ। তারপরে কি ক্যাফ, ক্যাফ। আর কাফের মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ক্যাফ, ক্যাফ। তারপরে কি লাম, লাম। আর লামের উচ্চারণ কোথা থেকে হবে? যে জিহ্বার আগার কিনারা, জিহ্বার যে আগাটা আছে তার কিনারা সামনে, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, সামনের উপরে যে দাঁত আছে ওই দাঁতের মাড়ির সঙ্গে লাগাতে হবে। তাহলে লামটা কীভাবে উচ্চারণ হবে? ল্যাম, ল্যাম। তারপরে কি মিম, মিম। এই মিমটা হলো
দুই ঠোঁটের শুকনা অংশ ওইখান থেকে উচ্চারণ হবে। যে দুইটা ঠোঁট আছে, ওই দুইটা ঠোঁটের ওই শুকনা অংশ আছে, যেখানে একটু জিহ্বা ওই ঠোঁটের একটু শুকনো অংশ, ওইখান থেকে উচ্চারণ হবে। যেমন কি মিম, মিম। তারপরে কি নুন, নুন। আর নুন কোথা থেকে উচ্চারণ হবে? যে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তাহলে নুন কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, নুন, নুন। তারপর ওয়াও, ওয়াওটা ওয়াওটা বলার সময় ঠোঁটটা একটু গোল করতে হবে, যে মাছের মতন, তিমি মাছ, তিমি মাছের মতন ওয়াওটা কি করতে হবে? ওয়াওটা ঠোঁটটা গোল করে, একদম গোল করে পড়তে হবে। তাহলে ওয়াওটা কীভাবে পড়তে হবে? একদম গোল করে। তারপরে কি ওয়াও, ওয়াও, ওয়াও। ওটা ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখতে হবে, ওয়াও। তারপরে হা, বলছিলাম না যে হা হলো দুই প্রকার, একটা হলো লম্বা হা, একটা হলো গোল হা। এটা হলো সে গোল হা। এই হাটা উচ্চারণ হবে কণ্ঠনালীর কোথা থেকে? শুরু থেকে, কণ্ঠনালী শুরু থেকে। এই হাটা চাপ দেওয়া যাবে না, এই চাপ দেওয়া ছাড়া এটা কি করতে হবে? উচ্চারণ করতে হবে। যেমন কি হা, হা। তারপর কি হামজাহ, হামজাহ। হামজার কোথা থেকে উচ্চারণ হবে? যে কণ্ঠনালীর শুরু থেকে, শুরু থেকে উচ্চারণ করতে হবে, একদম স্পষ্টভাবে, ক্লিয়ারভাবে। যেমন কি হামজাহ, হামজাহ। তারপরে কি ইয়া, ইয়া আবার দুইটা, একটা ইয়ায়ে, ইয়ায়ে মারুফ, একটা ইয়ায়ে মাজহুল। তো ইয়ায়ে মারুফ হলো এই ইয়াটা, এই ইয়ার ওপর কোনো কি নোক্তা নাই। তাহলে ইয়াটা কোথা থেকে উচ্চারণ হবে? যে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ইয়া। তারপরে আবার ইয়া, এই ইয়াটা একের মতন উচ্চারণ হবে। যেমন কি ইয়া। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত শেষ করেছি। এখন আমরা কি করব? এই বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এই বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই একটা হরফ তিনভাবে উচ্চারণ করে, তিনভাবে পড়ে। তাহলে প্রথমটা হলো পূর্ণবা, পুরোটা রয়েছে, এই জন্য নামটা কি পূর্ণবা। তারপরে কি অর্ধবা, অর্থাৎ এই পূর্ণবার অর্ধ অংশটা এখানে দেওয়া আছে, তাহলে কি অর্ধবা। তারপরে কি যুক্তবা, যুক্তবা মানে দুইটার পাশাপাশি একটু ফাঁকা দিয়ে নিচে একটা ফুটা দিয়েছে, এর নাম কি যুক্তবা। তাহলে কি পূর্ণবা, যুক্তবা, এই পূর্ণবা, অর্ধবা, যুক্তবা। প্রথমটা কি পূর্ণবা, অর্ধবা, যুক্তবা। তারপরে কি আমরা এক লাইন দিয়ে শুরু করি, তাহলে সহজ হবে না। তারপরে কি সদ, সদ আবার তিনভাবে দিছে। যে প্রথমটা হলো পূর্ণ চদ, অর্ধ সোয়াদ, যুক্ত সোয়াদ। কি পূর্ণ সোয়াদ, অর্ধ চদ, যুক্ত সদ। তারপরে কি তা, এই তাটা আবার তিনভাবে, যে পূর্ণতা, পূর্ণতা, অর্ধতা, যুক্ত তা। তারপরে দদ, পূর্ণ দদ, অর্ধ দোয়াত, যুক্ত দোয়াত। তারপরে কি পূর্ণ সা, পূর্ণ, পূর্ণ সা, অর্ধ সা, যুক্ত সা। তারপরে কি পূর্ণ আইন, পূর্ণ অর্ধ আইন, যুক্ত আইন। তারপরে কি পূর্ণ নুন, অর্ধ নুন, যুক্ত নুন। তারপরে কি পূর্ণ গইন, অর্ধ গইন, যুক্ত গইন। তারপরে হলো পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া।
তাহলে পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া। তারপর হলো ফা, পূর্ণ ফা, অর্ধ ফা, যুক্ত ফা। দেখছেন এই ফাটা কীভাবে পেঁচানো? আমরা সামনে আলো গেলে বুঝবো যে এই তিনটে ফার মানে এই তিনটে ফা কীভাবে উচ্চারণ হয়। অনেক সময় বোঝা যায় যে এটা হলো যুক্ত ফা, এটা যুক্ত ফা, একটা হরফের সাথে হরফ কীভাবে লাগে আমরা সামনে ইনশাল্লাহ দেখব। তারপরে কি জিম, পূর্ণ জিম, অর্ধ জিম, যুক্ত জিম। তো পূর্ণ কফ, অর্ধ কফ, যুক্ত কফ। পূর্ণ হা, অর্ধ হা, অর্ধ হা, যুক্ত হা। পূর্ণ কাপ, অর্ধ কাপ, যুক্ত কাপ। পূর্ণ খ, অর্ধ খ, যুক্ত খ। তারপরে কি পূর্ণ লাম, অর্ধ লাম, যুক্ত লাম। তারপরে কি পূর্ণ সিন, অর্ধ সিন, যুক্ত সিন। তারপরে কি পূর্ণ মিম, অর্ধ মিম, যুক্ত মিম। পূর্ণ শিন, অর্ধ শিন, যুক্ত শিন। তারপরে কি পূর্ণ হা, এখানে হা কিন্তু মানে দুইভাবে, এক হা দুইভাবে দিছে যে এই হাটা, এদেরটা হা, এটা দুটা হা, এই হাটা এভাবেও লাগে, মানে দুটাই গোল হা। তাহলে কি পূর্ণ হা, অর্ধ হা, যুক্ত হা। তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত পড়লাম। আগামীকাল ইনশাল্লাহ আবারও ক্লাস শুরু হবে। আজকে আমরা প্রথম দিন আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত পড়লাম। আলিফ থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ সবার পড়া থাকবে। আর এর ভিতরে যে যেটা বোঝেন নাই কষ্ট করে একটু কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এটা বলে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।